জুলাই পরবর্তী সময়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হলো সেই জায়গাতে এসে জনাব রাজু আহমেদ বলছিলেন যে তারুণ্যের প্রতি যে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল সেই জায়গায় এক ধরনের ধাক্কা খেয়েছে, নানা ধরনের সমালোচনা আছে, সেই বিষয়টিও যদি একটু উল্লেখ করেন। তারুণ্যের প্রতি বিরাগ ভাজন, ফলত বাংলাদেশের বিভাজন সৃষ্টি হয়েছে। মানে এটি তো একটা মজার জিনিস। ধরেন আপনি বিএনপি করেন, ছাত্রদল করেন, আপনি নিজের দলের 200 কর্মীকে 1 বছরে খুন করবেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগে সাংবাদিকদেরকে পেটাবেন, আপনি ধর্ষণ করবেন, আপনি গণভোটকে মানবেন না, আর এটার বিরুদ্ধে কথা বললেই নাকি বিভাজন হয়ে যাবে। তার মানে কি আমাদের সব দেখে শুনে না, এটার বিরুদ্ধে কথা বললে বিভাজনের কথা বলেন? না না, এটাই তো মজা। আপনি বলেন কি, মানে যখন আপনি এটার বিরুদ্ধে কথা বলবেন তার মানে বলবে কি যে ছাত্রদল লড়াই করেছে ফেসিবাদের সময়, আপনি সেই বিষয়টা বলবেন, কিন্তু উনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যারা এনসিপির পক্ষ থেকে উপদেষ্টা ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপি ছিল। এনসিপি গঠিত হয়েছে কবে? ফেব্রুয়ারি মাসে। তারপরে তো তারা এনসিপিতে গিয়েছে। হ্যাঁ, তাহলে সেই অবস্থা তো পররাষ্ট্রমন্ত্রী নিজেও তো বিএনপির লোক। তাহলে এই কথা বলা হয় না, তাদের ভূমিকার কথা বলা হয়েছে, তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেগুলোর কথা বলা হয়েছে। মানে দুর্নীতির একটা, এই যে আরেক মজার জিনিসে হাত দিয়েছেন, দুর্নীতির অভিযোগ যে, এবং বলা হচ্ছে দেখেন সবচেয়ে যার ব্যাপারে দুর্নীতির অভিযোগ ছিল আসিফ মাহমুদের ব্যাপারে, এবং তার ব্যাপারে তার একজন পিএস এর ব্যাপারে, নাহিদ ইসলামের পিএস এর ব্যাপারে হ্যাঁ ছিল। এবং আপনি দেখবেন দুইটাতেই দুদক বিএনপির আমলে, ইন্টারিম গভর্নমেন্টের আমলে না, বিএনপি সরকার ক্ষমতা আসার পরে দুদক দুইজনের ব্যাপারে ক্লিয়ারেন্স দিয়েছে যে তাদের ব্যাপারে যে অভিযোগ এসছে, আপনি অভিযোগ দিয়ে কাউকে দোষী করতে পারেন না। আপনার নামে আজকে আমি একটা অভিযোগ করতে পারি, কালকে তার নামে গিয়ে আমি একটা থানায় অভিযোগ করতে পারি যে এই ব্যক্তি অমুককে মারধর করেছে। আপনার নামে করতে পারি আপনি এত টাকা লুটপাট করেছেন। তাহলে কি আমি সত্য বলছি? তদন্ত হইতে হবে, তদন্ত প্রতিবেদন আসতে হবে। দুদকের দুইজনের ব্যাপারে তদন্ত প্রতিবেদন আসছে, সেটা বিএনপি গভর্নমেন্টের আমলে, ইন্টারিম গভর্নমেন্টের আমলে না, বিএনপি গভর্নমেন্টের আমলে। যে তাদের যেই অভিযোগ এসছে মিডিয়ার বড়াতে বা ওইখানে যে অভিযোগ জমা দেওয়া হয়েছে, দুটার কোনোটাই সত্য নয়। আপনি এবং এখন এসে বলতেছেন যে তারা দুর্নীতি করছে, এটা করছে, সেটা করছে। আপনি যদি এইটা বলেন যে দুর্নীতি করছে, এই করছে, সেই করছে, সেই জন্য বিভাজন হয়েছে, আবার আপনি বলছেন যে আমরা ঐক্য নষ্ট করেছি, বিভাজন করেছি, ছাত্রদলকে বিষেধাগার করেছি, তাদেরকে আক্রমণ করেছি, তাদের ভূমিকাকে অস্বীকার করেছেন, এইটা আচ্ছা, এই ব্যাপারটা আপনি আজ পর্যন্ত দেখান যে এনসিপি ছাত্রশক্তির কোনো একজন বলেছেন যে বিএনপি ছাত্রদল এই মুভমেন্টে ছিল না, গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করে? যদি বলেন তাহলে এরপর আমি এটা বলতে পারি। এটা কেউ বলে নাই। মুশকিলটা মুশকিলটা কি 142 জন? না মুশকিলটা কি বলছে যে 100 পুস্তকে জুলাই যুদ্ধে যখন নাম অন্তর্ভুক্ত হয়েছে, আমাদের শহীদ ওয়াসিমের নাম বাদ গেছে। 142 জন শহীদ হয়েছে। আইকনিক শহীদ বলা হয় আবু সাইদ, মুগ্ধ, শহীদ ওয়াসিম। সেখানে 3 জন শহীদকে আইকনিক শহীদ বলা হয়। আপনারা ইন্টার্ম গভর্নমেন্টের সময় বাদ গেল কেন? এবার তাহলে শিক্ষামন্ত্রী কে ছিল? ওয়াহিদুদ্দিন মাহমুদ। ওয়াহিদুদ্দিন মাহমুদ কবে এনসিপি করেছে? আপনি যদি এনসিপি দায় দিতে চান আমার কোনো সমস্যা নেই, আমি দায় দিব। এখন ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিল তখনকার শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্টার ছিল। আচ্ছা, তাহলে সব যদি অবশ্যই আপনি পাঠ্যপুস্তকের কথা বলতে দায় দেবেন কারে? তথ্যমন্ত্রী রে? পাঠ্যপুস্তকের দায় দেবেন কারে? ক্রীড়ামন্ত্রী রে? এখন দেখেন শিক্ষামন্ত্রী, আসলে শিক্ষামন্ত্রীকে শিক্ষামন্ত্রী ওয়াহিদুদ্দিন মাহমুদের সম্পর্ককার মির্জা ফখরুল ইসলাম গুলের বন্ধু। আমি এটা টানতে চাই না, আমি এটা টানতে চাই না। আমরা যেটা দেখেছি বলছে এনসিপি নেতা কর্মীরা। আপনি যদি বলেন ইন্টারিম গভর্নমেন্ট এনসিপির, তাহলে ডক্টর খলিলুর রহমান এনসিপির, ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, সে তো বিএনপির লোক, সে তো বিএনপির গুপ্ত হয়ে কাজ করেছে ইন্টারিম গভর্নমেন্টের সময়। আপনি বলছেন যে এটা আপনারা এখন বর্তমান আইনমন্ত্রী, সে ছিল অ্যাটর্নি জেনারেল, তাহলে সে কি? তাহলে সে এনসিপির? এগুলো গালগল্প মিশিয়ে বলা যায়। আমাদের এখানকার ছাত্রদলের লোকজনের নিজস্ব কোনো পলিটিক্যাল এজেন্ডা না থাকবার জন্য পুরো 2 বছর ধরে এগুলো বলেছেন যে এই সরকার এনসিপির, এই সরকার এবং না বলছেন এই সরকার এনসিপির কথা চলে। আর পার্লামেন্টে না, আমি বলি, আপনি বলবেন, আপনার সময় আছে তো। পার্লামেন্টে মীর শাহ আলম বলতেছেন কি যে ডক্টর ইউনূস নিজে গিয়ে তারেক রহমানের কাছ থেকে লন্ডনের নির্বাচন ডেট নিয়ে আসে। এই কথা পার্লামেন্টের মীর শাহ আলম বলেন নাই? তারেক রহমানের বন্ধু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তো যদি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা নির্বাচনের ডেট কবে হবে সেটার জন্য বিএনপির চেয়ারম্যানের সাথে কথা বলতে উড়াল দিয়ে লন্ডনে যান, সরকার এনসিপির হয় কেমনে? সেই সরকারই তো আবার আপনাদেরকে বলেছে মেটিকুলাস ডিজাইন। মেটিকুলাস ডিজাইন কি? মেটিকুলাস মুভমেন্টের এটা তো অবদান, এটা তো অবদান যে এই মুভমেন্টে যদি কোনো ডিজাইন থেকে থাকে, আমরা মনে করি এই মুভমেন্ট স্পন্টেনিয়াস, ডিজাইন না। বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছে। কোনো আপনার মানে যে সকল মানুষরা নেমেছে, যারা গুলি খেয়েছে, তাদের কার সঙ্গে কার যোগাযোগ ছিল? এটা মানুষের স্পন্টেনিয়াস মুভমেন্ট, এটাকে ডিজাইন বলেন না। যদি বলে মেটিকুলাস ডিজাইন, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে যদি না, উনি বলেছেন, হ্যাঁ উনি বলেছেন, তাহলে সেইটা কি এই সরকার গঠনকে বুঝেছে না গণ অভ্যুত্থানকে?
গণঅভ্যুত্থানের কথাই বলছি। হ্যাঁ, তো গণঅভ্যুত্থান তার সঙ্গে সরকারের কি সম্পর্ক? তার মানে কি গণঅভ্যুত্থান পরেই তো সরকার। সেই সরকারের সময় বিএনপির সঙ্গে আলোচনা করা হয় নাই? যখন বঙ্গভবনে সরকার গঠন করা হয়েছে সেখানে বিএনপি প্রতিনিধি ছিলেন না, জামাতের লোকেরা ছিলেন না, যারা সরাসরি বিএনপি রাজনীতির সাথে যুক্ত তারা আমি আপনাকে বললাম, দেখাই দিলাম যে এখন যে পররাষ্ট্রমন্ত্রী সে তখনকার সময় সিকিউরিটি জীবনে কখনো বিএনপির দলের সাথে যুক্ত ছিল না। আপনি বিএনপিতে একটা দল ক্ষমতা আসার পরে একজনকে পররাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন, তার সঙ্গে বিএনপি কোনো এফিলিয়েশন নাই। আপনি আমাকে এই জিনিস পড়ালে তো আমার এখন গিফট হবে প্রাথমিক বিদ্যালয় বলতে হবে। আপনি অ্যাটর্নি জেনারেল কে ছিল? এই জায়গায় বক্তব্য আছে, বক্তব্য যে আপনার আইনমন্ত্রী বিএনপি করেন নাই, সব লোক যদি আপনি ইন্টার্ম গভর্নমেন্টে আপনি হ্যাঁ তিনি বিএনপি করেন নাই। এবং আপনি যখন টেবিলে বসছেন, ধরেন আপনি একটা পক্ষ, একটা পক্ষ, আমি একটা পক্ষ, আমাদের এখন 6 জন, এখানে 6 জন মানুষকে আমরা কিছু একটা দিব, মন্ত্রী বানাবো, আপনি দুজনের নাম বলবেন, আমি বলবো, উনি বলবেন, আলোচনা হইতে পারে। বিএনপি সেখানে মানে বিএনপি বাংলাদেশের ছিল লার্জেস্ট পার্টি, বিএনপির লোকেরা এই টার্মের আগে কমপক্ষে 3বার ক্ষমতায় ছিল, তারা এতটাই নাদান যে তারা টেবিলে বসছেন কিন্তু তাদের লোকদের নাই। ভাই এই কথা বললে আমার এখানে টেবিল দর্শক সোজা গিয়ে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হইতে হবে যে ভাই আপনাদের। আমি বলছি সরাসরি তারা বিএনপি করেছেন কিনা সেইটি হচ্ছে বিষয়। অবশ্যই তাদের প্রস্তাব তো ছিলই, সব রাজনৈতিক দলেরই প্রস্তাব ছিল, জামায়াতেরও প্রস্তাব, সবার হ্যাঁ জামাতের প্রস্তাব, এখানে সিভিল সোসাইটির লোকজন ছিল, এইখানে সেনাবাহিনীর আর্মির লোকেরা ছিল, আর্মির সাবেক কর্মকর্তারা ছিলেন না সরকারে। তার মানে এটা একটা ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে। আপনি এটাকে এনসিপি সরকার কেন বলেন? এনসিপি সরকার বলা হয়নি, এনসিপির আধিপত্যের কথা বলা হয়েছে। আবার বলছেন এনসিপি আধিপত্য সরকার, যে আমরা দেখেছি যে আপনারা সবাই, তার মানে কি, তার মানে বিএনপির লোকেরা নাদান পলিটিক্যাল, তারা এনসিপির ছেলেদের কথা শুনে চলছে। ওইটা বলিনি আমরা, আপনি যে বললেন একটু আগে সেই সময় বিএনপি ছাড় যে আমরা বিরোধ দল হিসেবে, আপনি যদি যুক্ত নির্বাচনের কথা বলেছেন, নির্বাচনের কথা তারাই বলবে যাদের জনগণের সাথে বোঝা যাচ্ছে। নির্বাচনের কথা তারাই বলবে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে গভর্নমেন্ট গঠন করতে পারবে। 7 বছরের কথা মনে পড়ে না, যুক্তি কথা বলেন, বলছেন যে যাদের জনগণের সঙ্গে আছে। আপনি জনগণের সঙ্গে দেখেছি যে আমরা দেখেছি 2/3 জিতলেও, আমরা আপনাদেরকে আপনি বাংলাদেশের 300 আসনে জিতলেও, আপনি 300 আসনে সবগুলো আসনে যদি আপনি জিতেন, তবু আপনি এই কথা বলতে পারেন না যে বাংলাদেশে একমাত্র ভোটাধিকারী এক গণতন্ত্রের একমাত্র ভিত্তি, এটা আপনি কখনোই বলতে পারেন না। আপনি 300 এটা বাংলাদেশে মানুষের বলা হয় না, কিন্তু কখনোই বলেন। আরো অনেকগুলো বিষয় আছে, কিন্তু প্রধান বিষয়টি হচ্ছে যে আপনি তো একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হবে তো নির্বাচন দিয়ে। আমরা দেখেছি যে যখন আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছিলেন, ইন্টারিম গভর্নমেন্ট ছিল, নির্বাচনের কথা উঠলেই আপনাদের ভিতরে কেমন বিষাদগার লক্ষ্য করতাম আমরা। আপনাদের গায়ে, মুখে, অঙ্গভঙ্গিতে আমরা দেখতাম যে একটা অস্বস্তি কাজ করছে। কারণ কি, নির্বাচন হলে আপনারা জানছেন তো আপনারা ক্ষমতায় আসবেন না, ততদিন ক্ষমতায় টিকে থাকা যায়, এই জন্য আপনারা কাছে। আমাদের বক্তব্য হচ্ছে এইখানে, আপনি একটু আগেও টকশো শুরু হওয়ার পরপরই আপনি যখন কথা বলছিলেন প্রথমে, তখনই কিন্তু আপনি বলেছেন যে নির্বাচনটাই প্রধান বিষয় নয়। আমি আপনাকে আবারও বলছি, নির্বাচনটাই বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধান শর্তটা হচ্ছে আপনি গণতান্ত্রিক ব্যবস্থা থেকে নির্বাচিত হয়ে আসতে হবে। আপনি এরপরে এসে না আপনি অন্যান্য বিষয়গুলো হাত দেবেন, আপনি নির্বাচন চাবেন না, আপনি কাজ চাবেন, তাহলে গণতান্ত্রিক দেশের ভিত্তিটা কোথায়? নির্বাচনটাই তো আপনার জনগণের আপনাকে অধিকার দিবে কথা বলার, কাজ করার, সংস্কার করার, সবকিছু করার অধিকার দিবে আপনাকে, আপনি সেই অনুযায়ী আগায় যাবেন। কিন্তু আপনি যদি বলেন যে আমিও আপনার সাথে এই বিষয়ে একমত পোষণ করছি যে নির্বাচনটাই সব বিষয় নয়, কিন্তু নির্বাচনটা কাজ করার প্রথম এবং প্রধানতম শর্ত যে আপনাকে একটি গণতান্ত্রিক সরকার হয়ে কাজ করতে হলে আপনাকে নির্বাচিত হয়ে আসতে হবে। কিন্তু আপনি যদি নির্বাচনটাকে নিয়ে বারবার বিরোধিতা করেন, কাজ করেন, আপনি 8 তারিখের কথা বললেন, 5 তারিখে শেখ হাসিনা পতনের পরে 8 তারিখে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করেছে। সেই সমাবেশে আমাদের গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, বিভাজনের যে রাজনীতি সেটা উনি চাননি, হিংসাত্মক যে রাজনীতিটা চাননি। লন্ডনের থেকে তারেক রহমান বক্তব্য দিয়েছে, আপনি এর আগের বক্তব্যগুলো শুনবেন। ওবায়দুল কাদের বলছে যে বাংলাদেশে আওয়ামী সরকারের পতন ঘটলে 5 লক্ষ লোক মারা যাবে। আমাদের মেসেজটা স্পষ্ট ছিল, তারেক রহমান বলেছেন বিজয়ের আনন্দ তখনই যখন বিজিতদের কাছে পরাজিতরা নিরাপদে থাকবে। আমরা বাংলাদেশে অশান্তিকর পরিস্থিতি চাইনি, মব জাস্টিস চাইনি, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি চাইনি। সেই বার্তাটি দেওয়ার জন্য আমরা ওই দিন সমাবেশ করেছিলাম 8 তারিখে নয়াপল্টনে। আপনি দেখেছেন, আপনি বললেন যে আমরা নির্বাচন চাইলাম না, আমি এটা বলতে পারবেন না। আমরা ওই সমাবেশ থেকে আপনি আজকে এই টকশো শেষ করার পরে বাসায় যেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনবেন, তারেক রহমানের বক্তব্য শুনবেন। ওই সমাবেশে 1বারের জন্য নির্বাচনের কথা বলা হয়নি। ওই অস্থিতিশীল পরিবেশ কীভাবে স্থিতিশীল রাখা যায় সেই বিষয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছেন, তারেক রহমান কথা বলেছেন। আপনি গদ বাধা যে নির্বাচনের কথা বলছেন, আমরা সেটা বলিনি। আমরা একটা পরিবেশ পরিস্থিতি পরে এসেই আমরা নির্বাচনের কথা বলেছি। আমরা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নেওয়ার জন্য চেষ্টা করেছি। আপনারা কাজ করেন, আপনার নতুন দল 5 বছর পরে আবার নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনি জনগণের রায় নিয়ে আপনি আসেন, আপনি তো ওয়েলকাম জানাচ্ছি আমাদেরকে।
আপনাকে কিন্তু নির্বাচনের যে ব্যবস্থাটা এটা চালু রাখতে হবে, এটা নিয়ে কখনোই বিরোধিতা করা যাবে না। আপনার নির্বাচন নিয়ে নির্বাচিত হয়ে এনসিপি নতুন দল গঠন করেছেন, আপনারা সারা বাংলাদেশে আপনি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। আমরা চাইবো যে স্বাধীনতার পক্ষে সপক্ষে কাজ করেন, গণতন্ত্রের জন্য কাজ করেন, মানবাধিকারের জন্য কাজ করেন। বাংলাদেশের মানুষ যদি বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়ে আপনাদেরকে ভোট দেয়, আমরা ওয়েলকাম জানাচ্ছি। আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। তারেক রহমান কাজ করছেন, আমরা তার সারথি হিসেবে কাজ করছি। এনসিপি ভালো কাজ করলে অবশ্যই আমরা তাকে সাধুবাদ জানাবো। রাজু আহমেদ, কিন্তু উনি যেটি বলছেন যে অন্তর্দলীয় কোন্দলের মাধ্যমে যখন এই মানুষ মারা যাচ্ছে কিংবা যখন ওনারা কথা বলতে যাচ্ছে তখন ওনাদেরকে বাধা দেয়া হচ্ছে, শাহবাগে যখন যে ঘটনাগুলো ঘটছে, এগুলোর বিষয়ে আপনার আমি মোটা দাগে একটি কথা বলতে চাই। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে ব্যক্তিটি পরিবর্তনের রাজনীতি শুরু করেছেন, আপনি দেখেছেন যে উনি বিদেশ সফর করে আসছেন, ওনার সফর সঙ্গী কেমন ছিল। আমাদেরকে গতানুগতিক যে ধারা, সেই ধারায় প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলে কোনো বিদেশ সফর করে তাকে রিসিভ করার জন্য, সংবর্ধনার জন্য আমরা এয়ারপোর্টে যাই। উনি আমাদেরকে স্পষ্টভাবে নিষেধ করেছেন যে এই গদবাধা রাজনীতিটা করা যাবে না। পরিবর্তনের সূচনা উনি করেছেন। বিরোধী দলের নেতাদের বক্তব্য শোনা, তাদেরকে গুরুত্ব দেওয়া, আপনি যে কোনো বিষয়ে ওনার নজরে আসলে উনি সেটাকে গুরুত্ব দিচ্ছেন। এনসিপির ভাইরা যদি বলেন যে ওনাদের যে কোনো সমস্যার বিষয় হলে তো ওনাদেরকে গুরুত্ব দিচ্ছেন। আমি পার্লামেন্টে কয়েকদিন আমি সংসদ শুনতে গিয়েছি, আমি তখন দেখেছি যে বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি, তাদের প্রতি সংসদ শেষ হওয়ার পরে এই প্রেক্ষাপটটা আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু কোন প্রেক্ষাপটে আপনি জানছেন, আপনি যদি আমি সেই প্রেক্ষাপটটি ওই ঘটনাটি বলি কি জন্য এটা হলো, আপনি জানেন এটা? আপনি যে জন্য ধরেন আমি এখানে বসে ছাত্রদের বিরুদ্ধে স্লোগান দিলাম, ছাত্র সন্ত্রাস, না আমি এখানে আপনি আমার বিরুদ্ধে 100 বার বললেও কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এবং তার কন্যাকে নিয়ে যে পরিবার বিষেধাগার সৃষ্টি হয়েছিল দিনকে, আমি মনে করি যে ওই উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমি ওইখানে সশরীরে ছিলাম। আমরা আমাদের নেতা কর্মীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছি। আমার ছাত্র দলের আপনি ওই দিনকে ওইখানে ছিলেন, আপনি ছিলেন না, পরিস্থিতিতে আমরা সবসময় আমরা চেয়েছি আমার ছাত্র দলের প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম রাকিব, আমরা সবাই মিলে আমরা উদ্বুদ্ধ পরিস্থিতিতে সামাল দেওয়ার চেষ্টা করেছি। তাহলে হামলা করলো কি ফেরেশতা এসে? না, নেতা কর্মীদের যে আবেগ, যে ইমোশন, যে আপনার দলের লোকের কোনো ট্রেনিং নেই, আপনার দলের লোক মানবাধিকার বোঝে না, আপনার দলের লোক গণতন্ত্র বোঝে না, আপনার দলের লোক মারামারি বোঝে, আমরা গণতন্ত্রের জন্য, আমরা মানুষের বাক স্বাধীনতার জন্য কাজ করি। যেগুলো মুখস্থ কথা, এগুলো ছাত্রলীগ মুখস্থ কথা না, এগুলো এখন 7 বছরের বক্তব্য দেখেন এই কথা বলে। আমরা এটার জন্য কাজ করেছি। আপনারা যে আমরা 17 বছর ধরে আমরা এটার জন্য লড়াই করেছি। 17 বছরের গল্প তো জানি আমরা সাংবাদিকদের স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ পরিস্থিতি সেটা শাহবাগে পিটায় দেখাইছেন। না, একটি ঘটনাকে আপনি সারা জায়গায় আপনি ফলাও করে বলতে পারবেন না। আপনি ফৌজদারি অপরাধ সেই ঘটনার জন্য আমাদের দলীয় পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে, আমরা লিখিত স্টেটমেন্ট দিয়েছি। আপনি একটি ঘটনা ইনসিডেন্ট নিয়ে আপনি সারা বছর টকশোতে গলাবাজি করতে পারবেন। আপনারা 200 জন দলের কর্মী খুন করেছেন বলেন, 200 জন কেন? একটা বিএনপি বিরোধী দল অন্তগন্ধ থাকতে পারে, জ্ঞান থাকতে পারে। আপনি এটা আমার দলের বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন না। বিরোধ দল না, বিরোধ দল এটা আমি বলছি না। আমার দলের যে অন্তগন্ধ থাকতে পারে, অবশ্যই কথা বলতে সমালোচনা করতেন, কিন্তু তারাও তো মানুষ। এটা আমি বলছি, আপনি আপনাকে বলি, আপনি এনসিপি যদি বিরোধ দল হয়, এনসিপি যদি 213টি আসন আগামী সংসদে পায়, 213 আসন পাইলে আমি মানুষ মারা যায় না জায়েজ না বলি নাই। আমি বলছি একটি দল যখন বিরোধ হবে তখন ক্ষমতার দ্বন্দ্ব থাকে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকে, উদ্বুদ্ধ পরিস্থিতিতে দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পৃথিবীতে একমাত্র বড় দল বিএনপি, মানে আমেরিকার ডেমোক্রেটিক দল আর রিপাবলিকান দল খুবই কম। এনসিপির যে বয়সটা খুবই কম। আপনারা আরো দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করলে এটা বুঝবেন যে মানুষ মারা যায় না। না, এটা বুঝবেন না, বুঝবেন যে আসলে আপনারা যেদিকে আগাচ্ছেন সেই দিকে আগানোই একটি দল একটি বৃহৎ আকার ধারণ করলে নেতাকর্মীদের নেতৃত্বের কম্পিটিশন থাকলে দুই একটু ঝামেলা লাগবে, কিন্তু এটাকে আপনি উদাহরণ আপনাকে একটু থামাই দয়া করে। জি বলেন। যদি এনসিপির বড় দল হয়ে 2 বছরে 200 জন কর্মী খুন করা লাগে, 200 জন আপনি কি প্রমাণ দেন না? আমি এর বাইট গণমাধ্যমে আছে, এগুলো গণমাধ্যমে নাই, আপনি বললে হবে না। 200 জন আপনি কোথায় ভাই? আমি শেষ করি। যদি এনসিপি বাংলাদেশের সবচেয়ে বড় দল হয়ে এরকম নিজেদের কর্মী খুন করা লাগে, আমি আজকে আল্লাহর কাছে দোয়া করতেছি এই গভীর রাতে এনসিপি এত বড় দল না হোক, আমি দোয়া করতেছি আল্লাহর কাছে। আমি এনসিপি বড় দল হবে নাকি ছোট দল হবে আমি এটা কোনোভাবে টেন্স না। আমি টেন্সড যে আমার দ্বারা
বাংলাদেশে একজন মানুষেরও জীবনের জানের মালের ক্ষতি না হোক। সেই নিশ্চয়তা তো তারেক রহমান বারবার দিচ্ছেন, আর আমরাও আবার বলছি। তারেক রহমান। আমরাও বলছি, আমরা কখনো হানাহানি কোথায় মানেন নাই? কোথায় আপনি দেন প্রমাণ, আপনি 200 জন বলতে প্রমাণ দেন। আপনি বিবরণ পত্রিকা পড়েন না? কোথায় প্রমাণ হচ্ছে কি আপনি আপনি প্রমাণ 200 দেন না। বিএনপি মানে আপনি একজন মারলে সেটা অপরাধ কিনা? অবশ্যই নিঃসন্দেহে অপরাধ, অপরাধ। কিন্তু আপনি আপনি সেটা স্বীকার প্রমাণ করেন। দেন। আপনি গতবার 200 জন বলছেন, মিডিয়াতে আছে, কোথায় আছে? এর বিবরণ পত্রিকা কে পড়েন না কোথায় আপনারা? মারলো? না, কিন্তু অন্তর্দ্বন্দ্ব এটা তো আমরা স্বীকার করছি যে অন্তর্দ্বন্দ্ব আছে, যে কিন্তু আপনি 200 জন বলে ফেলতে পারেন না। হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে বিষয়। সেটা আমি বলছি দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, সেটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু আমি বলছি দুনিয়াতে 200 জন আচ্ছা আমি একটু থামাই ভাই, আপনি আমার ইউনিভার্সিটি বড় ভাই। হ্যাঁ অবশ্যই। 2025 সালের 14 অক্টোবর, মানে এখন থেকে কত 8-9 মাস হবে, প্রথম আলো বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য পত্রিকা, তাদের সংবাদ, এবং সেটা HRSS এর প্রতিবেদন, একটা মানবাধিকার সংস্থা। কি বলছে? বলছে রাজনৈতিক সহিংসতায় 13 মাসে 160 জন নিহত, এবং বিএনপির কোন্দলি মানে অন্তর্কোন্দলি 85 জন এখন থেকে 8 মাস আগে। তার মানে এই যে 85টা মানুষ, এর কোনো প্রাণের মূল্য নাই। ধরেন যে আমি 200 জন বলছি, 500 জন বলছি, যাই বলছি, আমার না, আমি বলছি সংখ্যা যাই হোক, সংখ্যা যাই হোক, মানুষ তো মারা গেছে। মানবাধিকার এটা সংখ্যা তো- দিয়ে চলে না। এটা তো- মানবাধিকার চলে একজন খুন হইল। আমি এটা আপনার বক্তব্যে আমি বলছি, আপনাকে সমর্থন করে বলছি, কোন প্রকার হত্যাকাণ্ড, কোন প্রকার গুম খুন কখনোই রাজনৈতিক দলের প্রশ্রয় দেয় না। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ভাই 85, দুই একটা না, 85। না এটা তো আর আপনি 8 মাস নির্বাচনের আগে। আগের কথা বলছেন যে আর 8 মাস আগে বাংলাদেশে 85 ওই যে প্রেক্ষাপট ছিল, যে উদ্বুদ্ধ পরিস্থিতি ছিল, সেই প্রেক্ষাপটে সবকিছু যদি আপনি বিএনপির উপর চাপিয়ে দেন, এটাও কিন্তু ঠিক নয়। ভাই বিএনপি অন্তর্কোন্দলে মারা গেছে, চাওয়াবো কি এনসিপির উপর নাকি আওয়ামী লীগের উপর না জামাতের উপরে? বলেন। ওইখানে আপনি খোঁজ নিয়ে দেখেন যে আবার আপনাদের বলছি। হয়তো কিছু ইয়ে আছে।